আসসালামু আলাইকুম। তো সময় হয়ে গেছে আমাদের ফেজর নিয়ে স্টাডি করার। সো খেয়াল করে দেখুন, আমরা ধরে নিলাম জেড ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই। এখন এর কিন্তু দুটো পার্ট আছে। এই যে প্রথম পার্টটা দেখতে পাচ্ছেন, এই প্রথম পার্টটা হচ্ছে তার রিয়েল পার্ট, এবং এরপর যে পার্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার ইমাজিনারি পার্ট। সো এখন আপনি যদি এই জেডকে আপনি রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিসে ড্র করার চেষ্টা করেন, তাহলে জেডটা হয়তো কোনো একটা সময় দেখতে কিছুটা এরকম হবে। এখন আপনি যদি এই জেডের রিয়েল পার্টটা বের করার চেষ্টা করেন, ধরে নিলাম সেটা হচ্ছে জেড এক্স, তাহলে এটাই হচ্ছে সেই রিয়েল পার্ট জেড এক্স। এবং আপনি যদি তার ইমাজিনারি পার্টটা বের করার চেষ্টা করেন, যা কিনা জেড ওয়াই, তাহলে আপনি দেখবেন যে এটাই হচ্ছে সেই ইমাজিনারি পার্ট জেড ওয়াই। এবং খেয়াল করে দেখুন যে এরা কিন্তু টাইমের ফাংশন, অর্থাৎ এরা কিন্তু এক জায়গায় স্থির অবস্থায় থাকবে না, এরা কিন্তু মুভ করতে থাকবে। কিছুটা এই অ্যানিমেশনটা খেয়াল করে দেখুন, কিভাবে দেখুন জেড এর সাথে জেড এক্স এবং জেড ওয়াই মুভ করছে। এখন তাহলে কোশ্চেন হচ্ছে ফেজর অ্যাকচুয়ালি কি, সেটা বোঝার জন্য একটা কাজ করি। আমরা জাস্ট এই পার্টটুকু লিখি, এ কস ওমেগা টি প্লাস ফাই। খেয়াল করে দেখুন তো, এই এ কস ওমেগা টি প্লাস ফাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল পার্ট, তাই না? সো এটাই হচ্ছে আমাদের মেইন ইন্টারেস্ট। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি জানেন যে এসি সার্কিট যখন আপনি সলভ করবেন বা পরবর্তীতে দেখবেন যখন এসি সার্কিট সলভ করবেন, আপনি দেখবেন যে বেশিরভাগ ভোল্টেজ এবং কারেন্ট এই ফরম্যাটে দেওয়া আছে, অর্থাৎ কস ফরম্যাটে দেওয়া আছে। অ্যান্ড কিছু কিছু জায়গায় আপনি দেখবেন সাইন ফরম্যাটে দেওয়া থাকবে, বাট দ্যাটস নট দ্য প্রবলেম, কারণ আপনি জানেন যে সাইন থেকে 90 যোগ বা বিয়োগ করে সামহাউ এই কস ফরম্যাটে চলে আসা যায়। তো আমরা যে কোনো যদি একটা শিখি তাহলে কিন্তু অপরটাও শিখতে পারবো। যাই হোক, তো এসি সার্কিটে কোনো ভোল্টেজ বা কারেন্টকে যদি আপনি এই ফরম্যাটে দেখেন, তাহলে আপনি কি করবেন? খেয়াল করে দেখুন তো, এটাকে কিন্তু আমি লিখতে পারি রিয়েল অফ জেড, অর্থাৎ এই জেডের রিয়েল পার্ট হচ্ছে এটা, অর্থাৎ রিয়েল অফ এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই। আমরা কিন্তু এই কসটাকে এইভাবেও লিখতে পারি। সো এইভাবে আমি দুটো সিগন্যালকে বা দুটো ভোল্টেজকে আমি এইভাবে লিখে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কী জন্য আমাদের ফেজরটা দরকার। খেয়াল করে দেখুন, এখানে দুটো সিগন্যাল আছে, আর আমি বিশেষভাবে বলবো আপনাদেরকে মনোযোগ দিতে এই জায়গায় এবং এই জায়গায়। খেয়াল করে দেখুন তো, এই দুইটা সিগন্যালের যে ওমেগা আছে, সেই দুটো সিগন্যালের ওমেগা কিন্তু অ্যাকচুয়ালি সেম। অ্যাকচুয়ালি ওমেগা হচ্ছে অ্যাকচুয়ালি এই পার্টটুকু, এই তো যেখানে আমি বক্স করছি টাইমের সাথে যেই জাগ আছে, অর্থাৎ টাইমের যেই সহগ, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা। অ্যান্ড খেয়াল করে দেখুন তো, দুটোর ওমেগা কিন্তু অ্যাকচুয়ালি সেম। অ্যান্ড দুটোর ওমেগা যদি সেম হয়, আমরা জানি ওমেগার ফর্মুলা 2πf। ওমেগা যদি সেম হয় তাহলে দুইটার ফ্রিকোয়েন্সিও কিন্তু সেম, অর্থাৎ এই দুটো সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম। কিন্তু আপনি যদি এদের ফেজ অ্যাঙ্গেলের দিকে একটু তাকান, তাহলে আপনি দেখবেন যে একটার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে φ1 এবং আরেকটার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে φ2, একটা নেগেটিভ এবং আরেকটা হচ্ছে পজিটিভ। এখন আমি যেই কাজটা করব, এই যে দেখতে পাচ্ছেন এ কজ ওমেগা টি প্লাস ফাইকে যেভাবে আমি রিয়েল অফ এইভাবে লিখেছি, ঠিক একইভাবে v1কে আমি সেভাবেই লিখব, অর্থাৎ v1 সমান সমান হচ্ছে রিয়েল অফ 10 ই টু দি পাওয়ার জে 100πt, এটা অ্যাকচুয়ালি ওমেগা টি, আর এইখানে লিখতে হবে ফাই, অর্থাৎ 0.5। ঠিক একইভাবে b2কেও আমি সেমভাবে লিখব, অর্থাৎ 10 ই টু দি পাওয়ার জে 100πt মাইনাস 0.6। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সামহাও আমি যদি এই এক্সপোনেনশিয়ালটার যেই ধর্ম, সামহাও যদি আমি এই এক্সপোনেনশিয়ালটার ধর্মটা বুঝতে পারি, সরি এখানে 10 না, এখানে হবে হচ্ছে 20। তো সামহাও আমি যদি এই দুটো এক্সপোনেনশিয়ালের ধর্মটা বুঝতে পারি, তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো যে v1 এবং v2 কীরকম আচরণ করছে। তো খেয়াল করে দেখুন, v1 এবং v2কে যে এক্সপোনেনশিয়াল পার্টটাকে আমি এখানে ড্র করেছি। খেয়াল করে দেখুন যে v1 এর যে ফেজ অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0.5, আর আমরা জানি ফেজ অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় তাহলে এটা লিড করে,
অ্যান্ড এই জন্যই খেয়াল করে দেখুন যে V1টা একটু সামনে এগিয়ে আছে। ঠিক একইভাবে যদি এই ফেজ অ্যাঙ্গেলটা হয় নেগেটিভ, তাহলে আমরা জানি যে সেই ভোল্টেজটা ল্যাগ করে। অ্যান্ড এই জন্যই খেয়াল করে দেখুন যে এই B2টা একটু পিছিয়ে আছে। এখনও কিন্তু আমি টাইমারটাকে অন করিনি। আমি যদি টাইমারটাকে অন করি, আপনি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন। সো আমি অন করি। আপনি কি খেয়াল করে দেখছেন যে V1 এবং V2 একই স্পিডে রোটেট করছে? অ্যান্ড আমার কোশ্চেন হচ্ছে V1 এবং V2 একই স্পিডে কেন রোটেট করছে? তার কারণ হচ্ছে, খেয়াল করে দেখুন এই দুইজনের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। যেহেতু দুইজনের ফ্রিকোয়েন্সি সেম, তাই তারা একই স্পিডে রোটেট করছে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে এই যে V1 এবং V2কে আলাদা করার জন্য আমার জাস্ট কি জানা উচিত? আমার জাস্ট দুটো জিনিস জানা উচিত। আমার জানতে হবে হচ্ছে অ্যামপ্লিটিউড, অর্থাৎ এর অ্যামপ্লিটিউড হচ্ছে 10 এবং এর অ্যামপ্লিটিউড হচ্ছে 20, এবং আমাদের জানতে হবে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। সো আমরা যদি সামহাও কোনো ভোল্টেজ বা কোনো কারেন্টের এই অ্যামপ্লিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল জানতে পারি, আমরা সব কিছু বুঝতে পারবো। আর ফ্রিকোয়েন্সি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ দেখুন V1 এবং V2-র ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম। এবং আপনার মনে হতে পারে যে কেন দুটো ফ্রিকোয়েন্সিকে আমি সেম ধরলাম? তার কারণ হচ্ছে সাধারণত আপনি যখন কোনো সার্কিট সলভ করবেন, লেটস সে একটা সিম্পল RC সার্কিট চিন্তা করলাম। সো এই RC সার্কিটের সোর্স ভোল্টেজ হচ্ছে VS। যদি আপনি দেখেন যে VS হচ্ছে 50 হার্জ, আপনি দেখবেন যে এই রেজিস্টরের যেই অ্যাক্রসে যেই ভোল্টেজ VR এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে যেই ভোল্টেজ BC, আপনি দেখবেন যে এরা সবাই হচ্ছে 50 হার্জ। এমনকি এদের ভেতর দিয়ে যে কারেন্ট ফ্লো করছে, আপনি দেখবেন সেই কারেন্টটা ফ্লো করছে 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে। তো সাধারণত সবগুলো ফ্রিকোয়েন্সি সেম হয়, এজন্য ফ্রিকোয়েন্সি নিয়ে আমাদের আসলে তেমন কোনো মাথা ব্যথা নেই। কারণ তাই আমরা যদি সামহাও অ্যামপ্লিটিউড এবং ফেজ অ্যাঙ্গেলটা জানতে পারি, আমরা সেই সিগন্যালে সব কিছুই জানতে পারবো। তো চলুন আমরা একটা কাজ করি, আমরা এই V1টাকে একটু মডিফাই করি। সো আমি V1টাকে মডিফাই করে এই জায়গায় নীল কালিতে লিখছি। সো V1 ইজ ইকুয়াল টু, এই হচ্ছে আমার রিয়েল পার্ট, এবং রিয়েল পার্টে এখানে আচ্ছা দেখা যাচ্ছে না, আমি একটা কাজ করি, এটাকে একটু আলাদাভাবে লিখি, অথবা এই অংশটুকু মুছে দিয়ে একটু ভালো মতো লিখি। আমি এই অংশটুকু মুছে দিয়ে তারপর এই জায়গায় একটু সুন্দরভাবে লিখি। খেয়াল করে দেখুন, প্রথমে আমি লিখব হচ্ছে লাল কালিতে লিখি V1। এখন V1 সমান সমান হচ্ছে রিয়েল অফ, এই ব্র্যাকেটের ভেতরে যা আছে সেটাকে আমি একটু মডিফাই করে লিখব। এই আমি লিখলাম অ্যামপ্লিটিউড 10, তারপর e⁻j। দেখুন j এর সাথে আমি 0.5 যদি গুণ দেই, তাহলে j ইন্টু 0.5, তারপর j ইন্টু 100 পাইটিকে আমি এই জায়গায় লিখব। সো আমি চাইলে এইভাবে কিন্তু ভেঙে চুরে লিখতে পারি। ঠিক একইভাবে আমি V2কেও এভাবে ভেঙে চুরে লিখব, অর্থাৎ এই হচ্ছে 20, এবং দেখুন j এর সাথে -0.6 গুণ দিলে হয় হচ্ছে এটা, এবং j এর সাথে 100 পাই গুণ দিলে হয় হচ্ছে এটা। তাহলে আমি অ্যাকচুয়ালি কি করলাম খেয়াল করে দেখুন তো, আমি অ্যাকচুয়ালি এই হচ্ছে অ্যামপ্লিটিউড আর এই হচ্ছে আমার ফেজ, আমি এই দুটোকে আলাদা করে ফেললাম। এবং ফ্রিকোয়েন্সির যে পার্ট আছে, আপনার মনে আছে কিনা যে এই অংশটুকু হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা, আমি ওমেগার পার্টটাকে আলাদা করে ফেললাম। আর এখন এই যেই অংশটুকুতে জাস্ট অ্যামপ্লিটিউড এবং ফেজ আছে, এটাকেই আমি বলছি হচ্ছে ফেজর, অর্থাৎ যেই অংশটুকুতে অ্যামপ্লিটিউড এবং ফেজ আছে তাকে আমি বলছি ফেজর। ঠিক একইভাবে এই অংশটুকুকেও আমি বলছি ফেজর। সো আমি যদি V1 এর ফেজর বের করতে চাই, সেটাকে সাধারণত বড় হাতের V1 দ্বারা প্রকাশ করা হয়। সেটা সমান হবে হচ্ছে 10 e⁻j 0.5। ঠিক একইভাবে আমি যদি V2 এর ফেজর বের করতে চাই, সেটা সমান হবে হচ্ছে 20 e⁻j 0.6। এন্ড আপনার সব কিছু আসলে জানার কোনো দরকার নেই, আপনি যদি জাস্ট ফেজরটা জানতে পারেন, তাহলেই আপনি V1 এবং V2 সম্পর্কে সব ইনফরমেশন পেয়ে যাবেন। কিভাবে সেটাই দেখাচ্ছি। খেয়াল করে দেখুন, আমি এখন এই V1 এবং V2টাকে ড্র করব। সো V1কে কিভাবে ড্র করা যায়?
যেহেতু এর অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ, তাহলে এই অ্যারোটা আঁকবো আমি এই দিকে, যার লেন্থ হচ্ছে 10। সো এটা হচ্ছে আমার V1 ফেজর। এবং V2কে আমি কিভাবে আঁকবো, যেহেতু এর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস, তাই এই বরাবর হবে 20 একক একটা লেন্থ আঁকবো, অ্যান্ড এর ফেজরটা হচ্ছে V2। এবং একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখুন যে এরা কিন্তু আর টাইমের ফাংশন না। সো দে আর নট দ্য ফাংশন অফ টাইম। এখানে তো নট লিখতে হবে, নট ফাংশন অফ টাইম। তার মানে দাঁড়াচ্ছে এরা কিন্তু আর টাইমের সাথে সাথে মুভ করবে না, এরা এইখানেই স্থির অবস্থায় থাকবে। এখন আমরা একটু ডেসমোসে যাই। খেয়াল করে দেখুন এই গ্রাফটা কিন্তু ঘুরছে, B1 এবং B2 ঘুরছে, কিন্তু একে যদি আমি একদম জিরোতে নিয়ে এসে স্টপ করে দেই, তাহলে দেখুন এই চিত্রটা এবং এই চিত্রটা একদম সেম। তার মানে আমরা কি বুঝতে পারছি বলুন তো, এই ফেজরগুলো অ্যাকচুয়ালি কি? এই ফেজরগুলো হচ্ছে এই যে রোটেটিং অ্যারোগুলো দেখতে পাচ্ছেন, তাদের ইনিশিয়াল অবস্থা, অর্থাৎ টাইম যখন জিরো তখন তাদের ইনিশিয়াল অবস্থাগুলোই হচ্ছে এই ফেজর। তাহলে আমি বললাম যে ফেজর হচ্ছে সেই এক্সপোনেনশিয়ালগুলো যেগুলো রোটেট করে, এতক্ষণ দেখলাম তাদের ইনিশিয়াল পজিশন। আর আমি যদি ইনিশিয়াল পজিশন জানি, তাহলে তো আসলে আমি সব কিছুই জানি। তার কারণ হচ্ছে এদের ইনিশিয়াল পজিশন হচ্ছে এটা, আর আমি টাইমারটাকে চালু করে দিলে এরা তো একই সাথে রোটেট করবে, একই ফ্রিকোয়েন্সিতে রোটেট করবে। সো আমার আসলে ফ্রিকোয়েন্সি না জানলেও চলবে, কারণ আমি জানি যে এরা দুজন একই ফ্রিকোয়েন্সিতেই রোটেট করছে। তো যাই হোক, আমি জানতে পারলাম যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফেজর। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের কাছে যদি কোনো ভোল্টেজ থাকে, লেটস সে A cos ওমেগা টি প্লাস ফাই, তাহলে এর ফেজর হবে হচ্ছে জাস্ট অ্যামপ্লিটিউড এবং জাস্ট এর ফেজ পার্টটা। এবং এটাকে আমি আরেকটা ওয়েতে লিখতে পারি A অ্যাঙ্গেল অফ ফাই, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ফেজর। এই ফেজরটা দেখুন কোনো টাইমের ফাংশন না, আই রিপিট। অ্যান্ড এই ফেজরটা দ্বারা আপনি যেই ইনিশিয়াল পজিশন সেটা আপনি জানতে পারবেন। এখন ফেজর তো বুঝলাম, কিন্তু ফেজরের গুরুত্বটা অ্যাকচুয়ালি কী সেটাও তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? তো এখন আমি আপনাদেরকে একটা ম্যাথ করে দেখাবো, অ্যান্ড আপনারা এই ম্যাথটা করলেই বুঝতে পারবেন যে ফেজর কেন ইম্পর্ট্যান্ট। খেয়াল করে দেখুন যে আমাদের কাছে এখানে দুটো ভোল্টেজ আছে, ধরে নিলাম যে এখানে দুটো রেজিস্টরের একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1 এবং V2, যার ইকুয়েশন দেখতে কিছুটা এরকম। এবং আপনাদের ধরুন সার্কিট সলভ করার সময় কোনো একটা সময় দেখবেন যে দুটো ভোল্টেজকে আপনার যোগ করতে হচ্ছে। যোগ কেন করতে হতে পারে? ধরে নিন যে আপনি কারশফের ভোল্টেজ ল যখন অ্যাপ্লাই করবেন, আপনার মনে আছে কি না যে আপনাকে সার্কিটটা ঘুরতে হয়, কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করার সময় একটা সার্কিটে একটা লুপ ঘুরতে হয়, এবং তখন কিন্তু অনেকগুলো ভোল্টেজকে যোগ বা বিয়োগ করতে হয়। তো দুটো ভোল্টেজকে যোগ বা বিয়োগ করার কাজ প্রথমে আমি ম্যানুয়াল ওয়েতে শিখিয়ে দেই, অ্যান্ড তারপরে আমি ওইটা একই অঙ্ক ফেজরে করবো, অ্যান্ড আপনারাই দেখবেন যে ফেজরের মাধ্যমে মাত্র 2 লাইনেই অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে ম্যানুয়াল ওয়ে, অর্থাৎ যত আমরা ওয়ে শিখেছিলাম, যত ম্যাথমেটিক্স আমি জানি যে V1 প্লাস V2। এখন খেয়াল করে দেখুন V1 বা V2 মানে হচ্ছে দুটো কজের যোগফল, তো সেটাকে আমি এই জায়গায় লিখে ফেলি। সো খেয়াল করুন যে আমি V1 এবং V2 এর ভ্যালু বসিয়ে দিয়েছি। এখন দুটো যদি কজ যোগ অবস্থায় থাকে, তাহলে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি? দেখুন আপনাকে এই যে লাল কালিতে যে ফর্মুলাটা লিখেছি, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সো খেয়াল করে দেখুন এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করা অনেক আর কি ইরিটেটিং একটা কাজ। যেমন প্রথমে আপনাদেরকে কি করতে হবে, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এখানে হবে হচ্ছে 100 পাই টি। এই যে এটাকে যোগ করে, আচ্ছা আমি একবারে করে ফেলি ভিডিও পজ করে, কারণ এটা আমাদের মেইন কনসার্ন না। তো খেয়াল করে দেখুন ভিডিও পজ করে আমি এই ম্যাথটা করি। আমি জাস্ট এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, তারপরে এটাকে সিম্পলিফাই করে আমি এই আনসারটা পাই। তো বুঝতেই পারতেছেন যে আপনাকে এত বড় একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। এরকম যদি এখন 2টা ভোল্টেজ না হয়ে 3টা ভোল্টেজ যোগ করতে বলতো অথবা ধরুন বিয়োগ করতে বলতো, তাহলে আপনি কি করতেন? তাহলে কি আপনি এই ফর্মুলা কয়বার অ্যাপ্লাই করতেন? এখন চলুন সেম ম্যাথটাই
এই সেম ম্যাথটাই আমি ফেজর দিয়ে আপনাদেরকে করিয়ে দেখাই, তাহলে আপনি দেখবেন যে এই ম্যাথটা করতে কতটা ইজি। তো আমি একটা কাজ করি, এই ভোল্টেজগুলোকে আমি একটু কপি করে আবার আমি এই জায়গায় নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। এখন আমি এই V1 ভোল্টেজটা ফেজর লিখি, যা সমান দেখুন এই দুজনেরই অ্যামপ্লিটিউড হচ্ছে 1, সো 1 e টু দি পাওয়ার, আমি এই অংশটুকু লিখি যে 0.5, অথবা খেয়াল করে দেখুন একে কিন্তু আমি এইভাবেও লিখতে পারি। ঠিক একইভাবে আমি V2টাকেও লিখি, যার অ্যামপ্লিটিউড হচ্ছে 1 এবং দেখুন ফেজর হচ্ছে -0.6 রেডিয়ান। এখন আমাদেরকে বলেছে যে V1 এবং V2 যোগ করে দাও। আমি কি করব, প্রথমে এই ফেজরগুলোকে যোগ দিব। আমি ছোট ভিগুলোকে যোগ না দিয়ে আমি ক্যাপিটাল যে ভি আছে অর্থাৎ ফেজর, এই দুটোকে আমি যোগ দিব। এখন এই দুটোকে যোগ আপনি কিভাবে দিবেন, আপনাদেরকে চলে যেতে হবে হচ্ছে ক্যালকুলেটরে। আপনারা ক্যালকুলেটরে যাবেন, ক্যালকুলেটরে গিয়ে কমপ্লেক্স মোডে যাবেন, অ্যান্ড কমপ্লেক্স মোডে গিয়ে জাস্ট এই অংশটুকু আপনি টাইপ করবেন। খুবই ইজি, আপনারা টাইপ করে ফেলবেন। অ্যান্ড অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আছে কিনা। অবশ্যই রেডিয়ান মোডে রাখবেন, কারণ হচ্ছে এই 0.5 এবং 0.6 এরা কিন্তু রেডিয়ান মোডে আছে। তো যাই হোক, আপনারা যদি ক্যালকুলেটরে এটা টাইপ করেন দেখবেন আপনার আনসার আসবে 1.705 আর অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে -0.05। আমি ধরে নিলাম এই দুটো ফেজরকে যোগ দিলে টোটাল আনসার আসে হচ্ছে ভি, তাহলে এইটা হচ্ছে ভি। এখন তার উদ্দেশ্য হচ্ছে এই ফেজর থেকে আপনি কিভাবে স্মল ভিটা বের করে নিয়ে আসবেন। একদমই ইজি। খেয়াল করে দেখুন যে এই যে স্মল ভি যেটা আছে সেটা নিশ্চয়ই এ কজ ওমেগা টি প্লাস ফাই এই ফরম্যাটে থাকবে, অ্যান্ড এটাকে আমি লিখতে পারি রিয়েল এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই। আমি একটু ভেঙে দেখাচ্ছি, আপনারা একবার পাকা হয়ে গেলে আপনাদের আর এত ভেঙে করা লাগবে না। তারপর খেয়াল করে দেখুন যে আপনি কি করবেন, এই অ্যামপ্লিটিউড এবং এই ফেজ পার্টটাকে সামনে নিয়ে আসবেন এবং ই টু দি পাওয়ার জে ওমেগা টিকে আপনি এখানে নিয়ে আসবেন। এখন আপনি একটু খেয়াল করে দেখুন, আপনার কাছে অ্যামপ্লিটিউড আছে। অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড হচ্ছে 1.705। দেখুন এখানে 1.705, এবং আপনার কাছে ফেজ আছে, ফেজ হচ্ছে -0.05, সো -0.05, আর ই টু দি পাওয়ার জে ওমেগাটি যেরকম আছে সেভাবেই আপনি লিখে রাখুন। এখন আপনি যদি একবার এই অ্যামপ্লিটিউড এবং একবার এই ফেজটা জানেন, তাহলে কি আপনি এই জিনিসটাও বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। অর্থাৎ v ইজ ইকুয়াল টু হচ্ছে a cos ওমেগা টি প্লাস ফাই। তাহলে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 1.705 cos ওমেগা, একটু পরে বের করছি। খেয়াল করে দেখুন ফাইয়ের ভ্যালু হচ্ছে 0.05, এবং ওমেগা কত? ওমেগা কোশ্চেনেই দেওয়া ছিল। খেয়াল করে দেখুন 100 পাই, দুটোকে যোগ করলেও আনসার আসবে 100 পাই। অর্থাৎ ফ্রিকোয়েন্সি আসলে চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি 100 পাই থাকবে, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 100 পাই থাকবে। সো দেখুন এটাই হচ্ছে আমার আনসার। আর আমি প্রথম তো এই জন্য একটু ভেঙে দেখিয়েছি, কিন্তু টু বি অনেস্ট আপনি যদি একবার পাকাপোক্ত হয়ে যান, আপনার এই ম্যাথটা করতে খাতাও লাগবে না, জাস্ট ক্যালকুলেটরেই আপনি এই ম্যাথটা করে ফেলবেন। চলুন আমরা আরেকটা ম্যাথ করি, যেখানে V1, V2 এবং V3 দেওয়া আছে, এবং আপনাদেরকে বের করতে হবে এই জিনিসটা। তো নর্মাল ফর্মুলা, যেই কজের ফর্মুলা আছে সেটা দিয়ে যদি আপনি করেন আপনার অনেক সময় লাগবে, দুইবার আপনাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এত সময় তো আপনার নেই। তো আপনি ফেজরে করবেন, অর্থাৎ V1 এর ফেজর হচ্ছে ক্যাপিটাল V1, এর ফেজর হচ্ছে ক্যাপিটাল V2, এবং ক্যাপিটাল V3 বিয়োগ দিলে যা হয় সেটা বের করার মাধ্যমে আপনি বের করবেন। যদি এদের যোগফলকে আমি V ধরি, সো আপনি যোগফলকে টাইম ডোমেনে বের করবেন, অর্থাৎ ফেজর থেকে তারপর টাইম ডোমেনে চলে যাবেন। সো এই কাজটা আসলে কিভাবে করবেন চলুন আমরা দেখি।
সো প্রথমে আমরা খুবই ঝটপট এই V1 এর ফেজরটা বের করি। অ্যান্ড ফেজর মানে হচ্ছে যেখানে থাকবে হচ্ছে জাস্ট অ্যামপ্লিটিউড অর্থাৎ 20 এবং জাস্ট থাকবে হচ্ছে ফেজ অ্যাঙ্গেলটা অর্থাৎ 60 ডিগ্রি। খেয়াল করে দেখুন এখন কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে, অর্থাৎ ঝটপট আপনি কি করবেন, আপনার যেই ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরে ডিগ্রি মোডে চলে যাবেন। আগে রেডিয়ান মোডে ছিল, এখন আপনি ডিগ্রি মোডে চলে যাবেন। তারপর চলুন আমরা এই V2 এর ফেজরটা বের করি। একদমই সিম্পল ক্যাপিটাল V2 ইজ ইকুয়াল টু অ্যামপ্লিটিউড হচ্ছে -10, মাইনাস হলেও সমস্যা নেই, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে -30 ডিগ্রি। এখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সাইন আছে, সবগুলোকে একই ফরম্যাটে নিয়ে যাবেন, অর্থাৎ সবগুলোকে আপনি কজে কনভার্ট করবেন। তাহলে B3 এখন সাইনে আছে, এটাকে কজে কনভার্ট করা ওয়ে কি? একদম ইজি। খেয়াল করে দেখুন আমি যেই কাজটা করব। আচ্ছা, আমি শুরুতে যে ভুলটা করতাম সেটা একটু আপনাদেরকে বলি। আমরা জানি যে 90 থেকে যদি কোনো কিছু বিয়োগ দিয়ে দেই তাহলে সেটা কজ হয়ে যায়, অর্থাৎ আমি যে কাজটা করতাম 90 থেকে এই অ্যাঙ্গেলটা বিয়োগ দিয়ে দিতাম, কিন্তু এতে যে ভুলটা হতো খেয়াল করে দেখুন, আমাদের উদ্দেশ্য ছিল কি ফ্রিকোয়েন্সি যাতে সবগুলোর সেম থাকে, অর্থাৎ 100 পাই 100 পাই 100 পাই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে দেখুন যখন আমি 90 থেকে বিয়োগ দিচ্ছি তখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এই কাজটা করলে কিন্তু হবে না। তাহলে আমি একটা কাজ করি, এটাকে মুছে দেই, কারণ আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মাইনাস করতে পারবো না, আমাদের অন্য একটা ওয়েতে এই কাজটা করতে হবে। আচ্ছা, আমি যদি এটা করি, যে আপনি দেখবেন আমি কি করি, 5 cos, আমি প্রথমে লিখলাম এটা অর্থাৎ 100 পাই টি, তো আমি 100 পাই টি -50 ডিগ্রিকে প্রথমে লিখে আমি কি করলাম, এখান থেকে বিয়োগ দিয়ে দিলাম 90 ডিগ্রি। অ্যান্ড এখন আপনি দেখেন যে এই কাজটা করলে কি এই জিনিসটা সমান হয় কি না, দেখা যাক। আমি এখানে একটা কোয়াড্রেন্ট আঁকলাম, অ্যান্ড কোয়াড্রেন্ট এঁকে দেখলাম আমি এটা কজের জন্য আঁকছি, অর্থাৎ কজের জন্য ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ এবং বাকিগুলো হচ্ছে নেগেটিভ। এখন খেয়াল করে দেখুন তো, ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ধরবো, ধরে নিলাম 30 ডিগ্রি, তাহলে 30 থেকে যদি 90 বিয়োগ দেই আসে হচ্ছে -60 ডিগ্রি, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করছে। অ্যান্ড খেয়াল করে দেখুন ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে পজিটিভ, তাই আমরা যদি এখান থেকে এই জায়গায় যাই তাই সামনে একটা পজিটিভ চিহ্ন দিতে হবে। অ্যান্ড দেখুন সামনে অলরেডি একটা পজিটিভ চিহ্ন আছে। দ্বিতীয়ত আমরা যদি 90 যোগ বা বিয়োগ করি তাহলে কিন্তু কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যায়, অ্যান্ড দেখুন সেটাই কিন্তু হয়েছে, অর্থাৎ আমরা চাইলে কিন্তু কসকে এভাবে কনভার্ট করতে পারি। তাছাড়া একটু পরে বা নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই সাইন কস, কস সাইন খুব সহজেই কনভার্ট করে ফেলা যায়। জাস্ট আপাতত আমি এই ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, সো এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করি। সো V3 ইজ ইকুয়াল টু 5 cos 100 পাই টি, দেখুন 90 থেকে 15 বিয়োগ দিলে হয় হচ্ছে মানে -15 আর -90 105 ডিগ্রি। ওকে, সো আমি V3ও পেয়ে গেলাম, অর্থাৎ এর ফেজর হচ্ছে জাস্ট অ্যামপ্লিটিউড এবং জাস্ট ফেজ। এখন জাস্ট আমি কি করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা বের করা, অর্থাৎ আমি V1 V2 -V3 করব, যা সমান সমান হচ্ছে এদের যোগফল V। সো B3 তো এইমাত্রই দেখলাম, এই যে 5, অ্যাঙ্গেল আসে -105 ডিগ্রি। তারপর V2 কত, V1 হচ্ছে 20, সো 20 অ্যাঙ্গেল 60 ডিগ্রি, আর V2 হচ্ছে এটা -10 অ্যাঙ্গেল -30, সো -10 অ্যাঙ্গেল -30 ডিগ্রি। সো এখন আপনাদেরকে ক্যালকুলেটরে যেতে হবে, জাস্ট আগের মতোই ক্যালকুলেটরে প্রথমে যে কাজটা করবেন, আই রিপিট, ডিগ্রি মোডে চলে যাবেন, কারণ খেয়াল করে দেখুন আপনি ডিগ্রি মোডে এগুলো ক্যালকুলেশন করছেন। তারপর যাবেন হচ্ছেন কমপ্লেক্স মোডে, অ্যান্ড কমপ্লেক্স মোডে গিয়ে জাস্ট আপনি এই অংশটা টাইপ করবেন। তো আমি ক্যালকুলেট করে দেখলাম এটা আসে 27.27, তারপর এখানে আসে 84.45। ওকে, সো আমি ভি বের করে ফেললাম, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লাগবে কি, এই সবগুলোকে যোগ করলে যা পাবো তাকে আমার টাইম ডোমেনে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ফেজরে আছে, কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে হচ্ছে টাইম ডোমেনে, অর্থাৎ টাইম ডোমেন বলতে বোঝাচ্ছি
টাইমের ফাংশনে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি করব, ধরে নিলাম যে ক্যাপিটাল ভিকে আমি যদি টাইমের ফাংশনে নিয়ে যাই তাহলে আমি পাবো স্মল ভি, অ্যান্ড সেটা নিশ্চয়ই এই ফরম্যাটে হবে কজ ওমেগা টি প্লাস ফাই। আমরা দেখতে পাচ্ছি অ্যামপ্লিটিউড হচ্ছে 27.7 লিখে দিলাম। তারপর এই হচ্ছে কস, ওমেগা নিয়ে একটু পরে চিন্তা করি, ফাই হচ্ছে 84.45 এবং ওমেগা কত, ওমেগা হচ্ছে এই তো খেয়াল করে দেখুন 100 পাই 100 পাই 100 পাই, এটা চেঞ্জ হবে না, 100 পাই থাকবে। সো দেখুন খুব সহজেই আপনি ফেজরের মাধ্যমে 3-4টা কোসাইন সিগন্যালের বা সাইন সিগন্যালের যোগ বিয়োগ করতে পারেন। তো আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করি। সো আমরা সামনের ভিডিওতে ফেজরের আরও অনেক ম্যাথ সলভ করব, অ্যান্ড তারপরের কিছু ভিডিওতে আমরা এক্স্যাক্ট সার্কিটে কী জন্য ফেজর লাগে, কিভাবে এক্স্যাক্ট সার্কিটে অ্যাপ্লাই করতে হয় সেগুলোও শিখব। তো আজকের মতো এখানেই বিদায়।